অর্থ সংকটে পড়েছে থার্ড টার্মিনাল। কোঠা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ। গ্যাস সংকটে শিল্প উৎপাদনে ধস, বাড়ছে লোডশেডিং। এরপর আরও জানিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রীর চীন সফরে তীক্ষ্ণ দৃষ্টি পশ্চিমাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। এবার থাকছে বিস্তারিত। অর্থ সংকটে পড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এ কারণে শেষ মুহূর্তে এসে থমকে গেছে কাজের গতি। ঠিকাদারদের বিল পরিশোধ করা যাচ্ছে না। আমদানিকৃত মালামাল পড়ে আছে বিভিন্ন বন্দরে। ট্রাক ভ্যাট পরিশোধ করতে না পারায় এসব মালামাল খালাস করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে সরঞ্জামগুলো চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন পোর্টে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। বিল বকেয়া থাকায় ঠিকাদাররাও যথাসময়ে এগুলো নিচ্ছে না। এই অবস্থায় আগামী অক্টোবরে উদ্বোধনের কথা থাকলেও সেটি হচ্ছে না। টার্মিনালটি কখন অপারেশনে যাবে এটি এখন আর কেউ নিশ্চিত করে বলতে পারছে না। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থায় যথাসময়ে অপারেশনে না গেলে প্রকল্পের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থ সংকট থেকে রেহাই পেতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন প্রকল্প পরিচালক। গত ১ জুলাই তিনি বেবিচক কর্তৃপক্ষের কাছে ১৫০ কোটি টাকা লোন চেয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, প্রকল্প কাজের সাথে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট বরাদ্দের বিপরীতে জিওপি খাতে বরাদ্দকৃত তহবিল পাওয়ার আগ পর্যন্ত আয়কর ও ভ্যাট এবং আমদানিকৃত মালামালের কাস্টম ডিউটি পরিশোধের জন্য ১৫০ কোটি টাকা ঋণ মঞ্জুর প্রয়োজন। কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে এই ঋণ প্রদানের জন্য তিনি এই চিঠি দেন। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলেছেন, থার্ড টার্মিনাল অপারেশনে যাওয়া এখন সময়ের ব্যাপার। বেশিরভাগ কাজ শেষ। ইতিমধ্যে থার্ড টার্মিনালের অপারেশনের রেডিসনের অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এর অনুমোদন পাওয়া যাবে বলে জানা গেছে। টার্মিনাল সিস্টেম ইন্টিগ্রেশন ও ক্যালিব্রেশনের কাজ শেষ। ইতিমধ্যে একাধিকবার যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। মোট কথা, টার্মিনালটি এখন ফ্লাইট উড্ডয়ন অবতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তৃতীয় টার্মিনালের ডাবল এন্ট্রি ব্রিজ সহ ১২টি বোর্ডিং গেট শুরুতে চালু হবে এবং পরে আরও ১৪টি বোর্ডিং সেতু স্থাপনা করা হবে। ২১,৩০০ কোটি টাকা ব্যয়ে তৃতীয় টার্মিনাল প্রকল্পটি ২০১৯ সালে ২৮ ডিসেম্বর শুরু হয়। সরকার ৫,০০০ কোটি টাকা দিয়েছে এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা অবশিষ্ট অর্থায়ন করেছে। ৫,৪২,০০০ বর্গমিটার এলাকা জুড়ে তৃতীয় টার্মিনালে ২,৩০,০০০ বর্গমিটারের একটি ফ্লোর স্পেস, ১১৫টি চেক ইন অ্যাকাউন্ট, ৬৬টি ডিপচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি আগমন ইমিগ্রেশন ও ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর ঢাকা বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা যাচ্ছে। এতে বার্ষিক যাত্রী হ্যান্ডলিং ক্ষমতা হবে ২৪ মিলিয়ন পুরানো টার্মিনাল সহ, যা এখন ৮ মিলিয়ন, এবং বিমানবন্দরটি প্রতি বছর ৫ লাখ টন কার্গো হ্যান্ডেল করতে পারে। এখানে ৩৭টি নতুন এয়ারক্রাফট পার্কিং এরিয়া এবং অ্যাপন এলাকা সংযোগকারী 2টি ট্যাক্সিওয়ে রয়েছে। তৃতীয় টার্মিনালটি একটি মাল্টিমোটর পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে যাত্রীরা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ এবং প্রস্থান করতে পারে। নতুন টার্মিনালে এলিভেটর, এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথে কমলাপুর থেকে বিমানবন্দরের অংশ ও একটি ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে বিমানবন্দরের রেলওয়ে স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে। এছাড়া আশকোনা হজ ক্যাম্প থেকে আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে হজযাত্রীরা তৃতীয় টার্মিনালে যেতে পারবে। তৃতীয় টার্মিনালটি সরকারি বেসরকারি অংশীদারদের অধীন থেকে জাপানি কোম্পানি দ্বারা পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বমানের এই টার্মিনালে ১,০৪৪টি গাড়ি রাখার সক্ষমতা সহ বহুতল গাড়ি পার্কিং তৈরি করা হয়েছে। এই টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। সরকারি চাকরি থেকে কোঠা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ রোববার সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বিকাল ৪:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শাহবাগে গিয়ে অবস্থান নেন। রাজধানীর ব্যস্ততম এই মোড়টি প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম রোববার সারা দেশের অবরোধ পালনের ঘোষণা দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রয়োজনে হরতালের মতো
কর্মসূচি দেওয়া হবে। সারা বাংলার অফিস, আদালত, সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আজকের অবরোধকে তিনি বাংলার অবরোধ বলে ঘোষণা করেন। তিনি আরও বলেন, 2018 সালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে কোঠা আর থাকবে না, কিন্তু সেই কোঠা আবার কেন ফিরে এলো সেই জবাব আমরা চাই। এর আগে শনিবার বিকেল 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন হল থেকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল যোগ দেন। বিক্ষোভ মিছিল স্মৃতি চিরন্তন চত্বর, টিএসসি, বক্সিবাজার, বুয়েট, ইডেন কলেজ, নিউ মার্কেট মোড়, নীলক্ষেত মোড় থেকে টিএসসি হয়ে আবার শাহবাগের মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে 2018 সালে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে সরকার নবম থেকে ক্রোদশ গ্রেডের চাকরি থেকে সব ধরনের কোঠা বাতিল করেছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 30% কোঠাও বাতিল হয়। গত 5 জুন মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর কোঠা বাতিলের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র আন্দোলন শুরু হয়। স্থানীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি না করায় সরাসরি কুফল ভোগ করতে শুরু করেছে দেশ। পাশাপাশি আমদানি নির্ভরতা বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। বিদ্যুৎ জ্বালানিতে সরকারি বেসরকারি বিনিয়োগ এবং ব্যক্তি খরচ বাড়লেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না, বরং জ্বালানি সংকটে শিল্পের চাকা বন্ধ এবং ধীর হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় গ্যাস না পেয়ে আবাসিক ও পরিবহন খাতে গ্রাহকরা অন্তহীন ভোগান্তি এবং দিশেহারা পরিস্থিতিতে রয়েছেন। গত 1.5 যুগে সাধারণত শীতকালে গ্যাস সরবরাহের ঘাটতি হতো। মূলত শীতের চাহিদা বৃদ্ধি এবং স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় এবং সঞ্চালনা ও বিতরণের অপচয় বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হতো। তবে গত 3 বছর এ পরিস্থিতি বদলে গেছে। বৈদেশিক মুদ্রা সংকটের কারণে তরলকৃত প্রাকৃতিক গ্যাস কমিয়ে বা নিয়ন্ত্রণ উপায়ে আমদানি করছে সরকার। স্থানীয় মজুদ কমতে থাকায় গ্যাস উৎপাদন ও বিদ্যমান পরিমাণের চেয়ে বাড়ানোর সুযোগ নেই। এমন অবস্থায় আর্থিক কারণে কিংবা কারিগরি কারণে অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি আমদানি কমে গেছে। গ্রাহক পর্যায়ে গ্যাস সংকট তীব্র হয়ে উঠেছে। গত 1 মাস ধরে দেশে গ্যাস ঘাটতি আরও তীব্র হয়েছে। কক্সবাজারের মহাখালীতে 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটি বন্ধ থাকার কারণে আগামী আরও প্রায় 10 দিন গ্যাস সরবরাহ পরিস্থিতি একই থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদের কর্পোরেশনের একটি সূত্র। পেট্রো বাংলার এক শীর্ষ কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় রেমেল আঘাতে বঙ্গোপসাগরে থাকা একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। সামিটের ওই এলএসআরটিইউ রক্ষণাবেক্ষণের জন্য সিঙ্গাপুরে রয়েছে। এটি আজ রোববার সেখান থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। আগামী 12-13 জুলাই এটি দেশে পৌঁছাবে। দেশে পৌঁছানোর পর পরিচালনায় আসতে আরও 3 দিন লাগবে। ফলে 16 থেকে 17 জুলাইয়ের মধ্যে এটি গ্যাস সরবরাহ শুরু করতে পারবে। সব মিলিয়ে চলিত জুলাইয়ের 3য় সপ্তাহে এটি সরবরাহ শুরু করলে গ্রাহক পর্যায়ে সংকট দূর না হয়ে ঘাটতি কমে আসবে। জ্বালানি বিভাগ ও পেট্রো বাংলা সূত্র জানায়, দেশের বর্তমানে দৈনিক প্রায় 410টি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সরবরাহ করা হচ্ছে 240 থেকে 260 কোটি ঘনফুট গ্যাস। অর্থাৎ চাহিদার 1/3 বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে না। গ্যাসের সংকটের কারণে শিল্প কলকারখানা উৎপাদনে ধস নেমেছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন কমছে। বেড়েছে লোডশেডিং। সিএনজি রিফিলিং স্টেশনে গিয়ে গ্যাস না পেয়ে কিংবা কম চাপের কারণে কাঙ্ক্ষিত পরিমাণের চেয়ে কম গ্যাস নিয়ে ফিরছেন অনেক সিএনজি চালিত গাড়ি। এই গ্যাস পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা স্টেশনগুলোর সামনে সারিতে অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। গ্যাস সংকটের কারণে কম বেশি 24টি বিদ্যুৎ কেন্দ্র গত কয়েকদিন ধরে সম্পূর্ণ বা আংশিক বন্ধ থাকছে। বর্তমানে বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা দৈনিক প্রায় 2,500 মিলিয়ন ঘনফুট, কিন্তু সাম্প্রতিক দিনগুলোয় সরবরাহ 1,000 মিলিয়ন ঘনফুটের আশেপাশে থাকছে। কম গ্যাস সরবরাহের প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে। রাজধানী সহ দেশের প্রায় সব জেলায় কম বেশি লোডশেডিংয়ের তথ্য জানিয়েছে ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার মন্ত্রণালয় সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদে প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেন, আগামী 15-16 জুলাইয়ের দিকে 2টি এলএনজি টার্মিনাল থেকে নিরবচ্ছিন্ন সরবরাহ করা হবে। আর 3-4 দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সফরে আগামীকাল সোমবার চীন যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে পশ্চিমা বলয়ের দেশগুলো। কারণ বাংলাদেশের এই সফর দিয়ে এই অঞ্চলের বেইজিং ভবিষ্যৎ কৌশল কী হবে তার একটি ধারণা পাওয়া যাবে। ঢাকার পশ্চিমা বলয়ের দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় এই তথ্য জানা গেছে। আগামীকাল সকালে ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরদিন তিনি বেইজিংয়ের বিজনেস ফোরামের যোগ দিয়ে বক্তব্য দেবেন। আগামী বুধবার
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বসে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন বঙ্গবন্ধু কন্যা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পের অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী বেজিং সফরের সময় দেশটির সঙ্গে বেশ কয়েকটি দলিল সইয়ের কথা রয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীন এর চাইনিজ ভাষায় অনুমোদনের মোচক উন্মোচন করবেন তিনি। ইতিমধ্যে বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এশিয়ার অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের মতো চীনের বেশ কিছু বৈশ্বিক রাজনৈতিক কার্যক্রমের অংশীদার হয়েছে বাংলাদেশ। চীন এর মধ্যে জানান দিয়েছে আসন্ন সফরে শান্তিপূর্ণ সহব্যবস্থার রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে দৃঢ় করা, উন্নয়ন কৌশলগুলোকে এগিয়ে নিতে আরও গুছিয়ে কাজ করা, বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে এগিয়ে নেওয়া, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, বৈশ্বিক সভ্যতা উদ্যোগে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে এই অগ্রাধিকার। এর পাশাপাশি ঢাকা বেইজিং রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে সুসংহত করার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও উইন উইন সহযোগিতামূলক সম্পর্ক তৈরির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সম্পর্ক দৃষ্টান্ত স্থাপন করতে চান চীন। গত বৃহস্পতিবার গণমাধ্যমকে তথ্য জানিয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন এর সঙ্গে চীনের রাষ্ট্রদূত ও দেশটির পরস্পর মন্ত্রণালয় মুখপাত্র মাও নিং সাম্প্রতিক সময়ে চীনের প্রেসিডেন্টের 5 নীতির কথা তুলে ধরে এসব চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে পুরো বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ চীনের প্রেসিডেন্ট কিছুদিন আগে 70তম সম্মেলনের এক বক্তৃতায় দক্ষিণের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং অন্তর্ভুক্তির ক্ষেত্রে 5 নীতির উপর জোর দেয়।